আসসালামু আলাইকুম, সবাইকে বেসিক সায়েন্সে স্বাগতম। আজকে আমরা ক্লাস 8-এর গণিতের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গণি এই অধ্যায় সম্পর্কে পড়ব। আজকে এই অধ্যায় প্রথম পর্ব। এই পর্বে আমরা এই অধ্যায়ের সূত্রগুলো দেখব এক নজর এবং অধ্যায়টা আসলে কী নিয়ে সেটা জানার চেষ্টা করব। এবং দ্বিতীয় পর্ব থেকেই আমরা এই অধ্যায়ের যে সূত্রগুলো দেখব, এই সূত্রগুলো দ্বারা কেমনে ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান করা যায় সেগুলো দেখার চেষ্টা করব। তো চলো আজকের পর্ব শুরু করি। আমরা এই পর্বে শুধু সূত্র এবং এই অধ্যায় সম্পর্কে কিছু বেসিক্স ধারণা নেব। আচ্ছা, দেখো, অধ্যায়ের নাম ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গণি, মানে এই অধ্যায়টা আসলে টাকা পয়সা রিলেটেড। দেখো, প্রথম সূত্র আছে লাভ, মানে এখন টাকা পয়সায় লাভ না ক্ষতি এটা আমাদের বুঝতে হবে। তো লাভ এটা বুঝবা কেমনে? আরও কিছু কথা আছে, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, আবার ক্ষতি। তো এই জিনিসগুলা তুমি বোঝো, তারপরে একবার বলি আমি। তো লাভ কেমনে হবে? ধরো তুমি 100 টাকার কি কিনলা? কলা। তুমি একজন ব্যবসায়ী, বিশাল বড় কলার ব্যবসায়ী, যে 100 টাকার কলা কিনছো। এখন সেটা তুমি কয় টাকায় বিক্রি করলা? 110 টাকায়। এখন প্রশ্ন, তোমার লাভ হইল না ক্ষতি হইল? অবশ্যই তোমার 10 টাকা কি হয়েছে? লাভ হয়েছে। তো এইটাকে সূত্রের মাধ্যমে কেমনে প্রকাশ করে? সেটা হইলো, তুমি যে কয় টাকা বিক্রি করলা ওই বিক্রয় মূল্য, এটারে বলে বিক্রয় মূল্য, সেটা থেকে ক্রয় মূল্যকে কি করে দাও? বাদ দিয়ে দাও। তাহলে কয় টাকা থাকে? 10 টাকা। এটা তোমার লাভ। ক্ষতি কেমনে হবে? ধরো আবার তুমি আরেকদিন 100 টাকার কলা কিনছো, আবার ব্যবসা, যেহেতু তুমি ব্যবসায়ী, ব্যবসা করতে কলা তো কিনতে হবে, তো কলা কিনছো 100 টাকার, কারণ বিক্রি করছো কত? 90 টাকা। এখন কথা, তোমার লাভ হইল না লস হইল? তো তোমার লসই হইল। আচ্ছা, তো কিভাবে এটা সূত্রে প্রকাশ করবা? এইবার তুমি কি করবা? দেখো, এখানে লাভ আর ক্ষতির মধ্যে বড় কি? সরি, এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য থেকে বড় কি? তুমি কিনছো 100 টাকায়, বিক্রি করছো 90 টাকা, তোমার কি ক্রয় মূল্য এটা হয়ে গেছে বড়। তো এইবার ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য থেকে তোমার কি বিক্রয় মূল্য বাদ দিতে হবে। তাহলে 90 টাকা বাদ দাও, কয় টাকা থাকে? 10 টাকা। এবার তোমার ক্ষতি হয়েছে কয় টাকা? 10 টাকা, মানে তোমার পকেট থেকে গেছে 10 টাকা। আচ্ছা, তাহলে সূত্র দুইটা কেমনে মনে রাখবা? যে লাভের ক্ষেত্রে যেহেতু আমি বেশি দামে বেশি, তাহলে বড় যেটা বেশি বিক্রি করি আমি, বিক্রয় মূল্য সেটা বড়, তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিলাম, ক্রয় মূল্য তখন আমার ছোট। আবার ক্ষতির ক্ষেত্রে আমি কিনছি যত, মানে ক্রয় করছি যত, বিক্রয় করছি তার থেকে কমই, তার মানে ক্রয় মূল্যটা হয়ে গেছে বড়, তার মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ। এইভাবে মনে রাখবা। আচ্ছা, কিংবা একটা মনে রেখে আরেকটা তার উল্টে এইভাবে মনে রাখবা। আচ্ছা, তারপরে সূত্রের দিকে যাও। না, পরের সূত্রটা কি নিয়ে বলছে? পরের সূত্রটা হলো সরল মুনাফা। তারপরে দেখো, ইকুয়াল টু দিয়ে লিখছে আসল ইন্টু মুনাফার হার, তার সাথে ইন্টু দিয়ে কি লিখছে? সময়। তো এই সূত্রটা, এটারে যদি তুমি ইংরেজি ওয়ার্ড দ্বারা প্রকাশ করবা চাও, সেটা দেখো কি প্রকাশ করছে, আই ইকুয়াল টু পি আর এন। তাহলে সরল মুনাফা মানে আই, আসল মানে পি, মুনাফার হার মানে আর, এবং সময় মানে কি? এন। এদের আবার নাম আছে। এই আই, পি আর এন এমনি এমনি দেয় নাই, তার পেছনে কারণ আছে। তবে তুমি প্রথমে এইটুকু মনে করো, আই মানে সরল মুনাফা, পি মানে আসল, আর মানে মুনাফার হার, এন মানে সময়। এতটুকু মাইনা নিছো? ওকে। এখন এটা কখন কিভাবে হিসাব করা হয়? এই সূত্র সরল মুনাফা, আসল, মুনাফার হার, সময় কখন প্রয়োজন হবে? তোমরা এটা প্রয়োজন হয় ব্যাংকের ক্ষেত্রে। যেরকম ব্যাংকে তুমি ধরো 1500 টাকা রাখছো, ওকে, এটা হলো তোমার আসল টাকা। আসল, আসল মানে কি? পি। তাহলে এটা তোমার পি, আসল রাখছো, মানে এটা তোমার বা প্রারম্ভিক মূলধন বা আসল, এটারে প্রারম্ভিক মূলধনও বলে আসলও বলে। আচ্ছা, তুমি আসলই মনে রাখো। এবং এই 1500 টাকা, এই 1500 টাকা তোমারে 11% করে কি দিব? সুদ, যেটা খান যাব না, হারাম। এটারে বলে মুনাফার হার। ওই যে তোমারে 1500 টাকা এক বছরে বা সময় বইলা দিব, স্বাভাবিকভাবে এক বছরে চিন্তা করতে হবে। মানে 1500 টাকার এক বছরে তোমার 11%, 1500 টাকার 11% তোমার কি দিব? মুনাফা দিব। আর ওই যে বললাম এক বছরে, কয় বছর? এক বছর
এটাই আমাদের সময় বা এন, আর এটাই আমাদের মুনাফার হার বা আর। আর দেখো, আর এই যে 11%, ধরো 11% আমি বের করে দেখাই, 1500 ইন্টু 11%, মানে এক বছরে তোমারে 1500 টাকা 11% যদি দেয়, 165 টাকা তোমারে দিব বেশি। এটাই তোমার কি লাভ। এটারে প্রকাশ করে সরল মুনাফা, বা মুনাফা মানে লাভ। এটা কি আয় দ্বারা প্রকাশ করে। এখন দেখো জিনিসগুলার আরেকটু সুন্দর টার্ম দেখে নিই। এই যে পি বললাম, পি মানে আসল, এটার ইংরেজিতে বলে প্রিন্সিপাল বা মূলধন বা প্রারম্ভিক মূলধন বা আসল। আর আই মানে কি সরল মুনাফা বা সিম্পল ইন্টারেস্ট অর প্রফিট, বাংলায় বলে কি সরল মুনাফা। আরতে বলে কি রেট অফ ইন্টারেস্ট, মুনাফার হার। আর এনতে হইল টাইম বা সময়, মানে তোমার কত বছর পরে এই যে টাকাটা দিব। যেরকম আমি এখানে আমরা কি দেখলাম, 1500 টাকা 11% করে তোমার কি দিব, 11% রেট অফ ইন্টারেস্ট। এই যে আরতে কি রেট অফ ইন্টারেস্ট বা মুনাফার হারে তোমারে দিব, এক বছরে কয় টাকা বেশি দিব, 165 টাকা। এটারে বলে কি আয়। তাহলে আরেকবার বলি, তুমি 1500 টাকা ব্যাংকে রাখছো, তোমারে ওই 1500 টাকায় এক বছরে সময় মানে এন, 1500 টাকা মানে পি ব্যাংকে রাখছো, 11% তোমারে মুনাফার হার দিব মানে আর দিব 11%। কত সময়ে এন মানে এক বছরে কয় টাকা, 165 টাকা তোমার লাভ দিতেছে, তারে প্রকাশ করে কি দ্বারা, আই দ্বারা। কথা ক্লিয়ার? আচ্ছা, আর এইখান থেকে আর একটা সূত্র পাওয়া যায়, মুনাফা আসল ইকুয়াল টু আসল প্লাস মুনাফা। মানে এই যে 1500 টাকা ব্যাংকে রাখছিল, তোমার এক বছরে 11% হারে 165 টাকা বেশি দিছে না। তাহলে এই যে এটা হলো কি আসল, আর এটা কি আমাদের মুনাফা, মানে আমার লাভ কত, মুনাফা। তাহলে আসল প্লাস মুনাফা, এটার কি বলা যায়, মুনাফা আসল বা আসল মুনাফা একই কথা, মানে সিরিয়াল মিলানোর জন্য মুনাফা আসল। আর এই যে যেখানে ধরো তোমার আসল এবং মুনাফা যোগ আকারে থাকবো, সেটা লেখা যায় কি মুনাফা আসল। কি লেখা যায়, মুনাফা আসল। মুনাফা আসল মানে কি আসল প্লাস মুনাফা। আর মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করে, এ দ্বারা। যদিও তোমাদের বইয়ে এর অন্য একটা সূত্র আছে, পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার এন। কেন সেটা আছে একটু পরে বলতেছি। আচ্ছা, তাহলে মুনাফা আসলের সূত্র কি, এ। মুনাফা আসলকে কি দ্বারা প্রকাশ করে, এ দ্বারা। এ মানে কি টোটাল অ্যামাউন্ট, মানে মোট টাকা। সেখানে তোমার লাভও আছে, তুমি যে কয় টাকা ব্যাংকে রাখছো ওইটাও আছে, মানে আসলও আছে মুনাফাও আছে। তারাই বলে কি মুনাফা আসল, যাকে প্রকাশ করে কি দ্বারা, এ দ্বারা। আর এ মানে কি পি প্লাস আই। পি মানে কি প্রিন্সিপাল বা আসল, এই দাও আসল প্লাস মুনাফা মানে আই, ওই দেখছে লাগছে ইন্টারেস্ট। তাহলে এর সূত্র কি, বাংলায় লিখলে মুনাফা আসল ইকুয়াল টু আসল প্লাস মুনাফা, আর সেটার ইংরেজিতে লিখলে কি এ ইকুয়াল টু পি প্লাস আই। এ মানে টোটাল অ্যামাউন্ট, পি মানে আসল বা প্রিন্সিপাল, আই মানে কি ইন্টারেস্ট মানে লাভ। আচ্ছা, আর এই সূত্রটা তুমি এইটুকুই মনে রাখবা। তবে এই সূত্রটা এইরকম আকারেও লেখা যায়, তুমি দেখে রাখতে পারো, প্রয়োজন হবে না। কারণ এই সূত্র যদি তুমি পারো এ ইকুয়াল টু পি প্লাস আই, এটা বানাইতে পারবে। ধরো এই যে পি প্লাস আই, আয়ের সূত্র কি এখানে দেখলাম, আই মানে কি পি আর এন বা পি এন আর, একই কথা। কিন্তু গুণের ক্ষেত্রে পি আর এন আর পি এন আর একই তো। যেরকম 3 গুণ 2 6, তাহলে 2 গুণ 3 কত, 6 তো। তো গুণের ক্ষেত্রে কোনটা আগে কোনটা পরে এটা ম্যাটার করে না। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম, এ ইকুয়াল টু পি প্লাস আই পারলে এই সূত্র দুইটা মুখস্থ করার প্রয়োজন নাই। তো তুমি কি দেখো, যদি প্রয়োজন হয় যে পি আই এর মানে, আই মানে কি পি আর এন, এখানে যদি পি কমন নাও, কমন মানে কি এটার পি দ্বারা ভাগ, পি রে পি দ্বারা ভাগ করলে কি হয়ে যাব 1। তাহলে এখানে কি লিখতে পারো 1 প্লাস পি আর এন, এর যদি পি দ্বারা ভাগ করো, পি পি কাটা কি রইল আর এন। দেখো তো এ যেরকম হয়ে গেল না, পি ইন্টু 1 যোগ আর এন বা 1 প্লাস আর এন। তোমাদের যদি প্রশ্নে অঙ্কে থাকে অঙ্কে দিবা, আর ইংরেজিতে যদি থাকে ইংরেজিতে দিবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে।
তো এই সূত্র মুখস্থ করার দরকার নাই, তুমি শুধু মুখস্থ রাখবা a ইকুয়াল টু পি প্লাস আই, এইটুকু। আর এই যে ইংরেজি এবং বাংলা মান এটা বোঝার চেষ্টা করবা। তারপরে দেখো এখন চক্রবৃদ্ধি মূলধন এই জিনিসটা কি আবার, সেটা সূত্রটা দেখো তোমার বইয়ে সূত্রটা আছে a ইকুয়াল টু পি ইন্টু এক যোগ আর হোল টু দি পাওয়ার n। তাহলে এই সূত্র কি ভুল, কিংবা বইয়েরটাই কি ভুল, কিংবা তুমি সলিউশন দেখবা যাও সেখানে এক জায়গায় সি ইকুয়াল টু পি ইন্টু এক যোগ আর হোল টু দি পাওয়ার n, আরেকবার a ইকুয়াল টু পি ইন্টু এক যোগ আর হোল টু দি পাওয়ার n। তাহলে কোনটা আমি স্যার পড়বো? কথা হচ্ছে এগুলো তো চলো, তুমি চাইলে তো অন্য কিছু ধরতে পারতা, তুমি এ না ধরে ডিউ যদি ধরতা হয়তো, তবে তোমাকে বলতে হবে তুমি কি ধরছো, এই ডি রে তুমি কি চক্রবৃদ্ধি মূলধন ধরছো, এটা বইলা নিতে হবে। যেরকম এই যে এখানে সূত্রটা বা তুমি বিভিন্ন সলিউশনে দেখবা চক্রবৃদ্ধি মূলধনকে সি ধরে অঙ্ক করছে, এখন তুমি যদি এ ধরে করো তাহলে সমস্যা তো নাই, তবে বেশিরভাগ সলিউশনে আমাদের সি ধরে করা, ঠিক আছে। আর কিংবা পুরাতন বইও এরকমই, তবে নতুন বইয়ে এখানে এ দিয়া দিছে, ওই এই সূত্রটা বাদ দিছে সম্ভবত, পি ইকুয়াল টু সরি এ ইকুয়াল টু পি প্লাস আই, এটা দরকার আছে, তো বইয়ে ঢুকে চাঁদা বেদা হয়েছে, সমস্যা নাই। তবে তুমি যদি কও এখানে এ ব্যবহার করে আমি অঙ্ক করব, তুমি করতে পারো, কোনো সমস্যা নাই, এটা তো চলক চলক তুমি যে কোনোটাই ধরতে পারো। তুমি যদি বলো ডি রে আমি চক্রবৃদ্ধি মূলধন ধরে অঙ্ক করবো, ওকে। যদি আমি এফ রে চক্রবৃদ্ধি মূলধন ধরে করবো, তাও ওকে, ঠিক আছে, এতে সমস্যা নাই। আচ্ছা, মেন জিনিস হলো এইখানে এটা তো সেমই। তারপরে চক্রবৃদ্ধি মুনাফা, যদি এইটারে তুমি এ ধরো, যদি এইটারে এ ধরতা তাহলে এখানে সূত্র কি হইতো এ মাইনাস পি, আর আমি যেহেতু চক্রবৃদ্ধি মূলধন সি ধরছি তাহলে সি মাইনাস পি। তুমি এইটুকুই মনে রাখবা, নিচের এইটুকুই মনে রাখার প্রয়োজন বিন্দু মাত্র নাই। যেরকম এই সূত্র থেকেই এই সূত্র এই রূপ বা সি মাইনাস পির এই একটা রূপ, আর একটা রূপ কি হইতে পারে, পি কমন নিলে এক যোগ আর হোল টু দি পাওয়ার n সেকেন্ড ব্র্যাকেট মাইনাস এক, এইরকম একটা রূপ হইতে পারে। তো তোমার কাজ হইলো সবগুলা তোমার মুখস্থ করবা যাওয়ার প্রয়োজন নাই, তোমার আমি যা বললাম এইটুকু মুখস্থ রাখবা। তুমি চক্রবৃদ্ধি মুনাফা মানে মুখস্থ করবা কি সি মাইনাস পি, চক্রবৃদ্ধি মূলধন মানে কি এইটা। তারপরে তুমি আর কি মনে রাখবা, মুনাফা আসল মানে এ ইকুয়াল টু পি প্লাস আই, আর সরল মুনাফা মানে কি আই ইকুয়াল টু পি আর এন, আর লাভ ক্ষতির এই তিনটা সূত্র। এই যে নিচের এই দুইটা মনে রাখার প্রয়োজন নাই, এই যে এটার এই রূপটা মনে রাখার প্রয়োজন নাই, আরেকটা যে কমন নিয়ে বানানো যায় এটা মনে রাখার বিন্দুমাত্র প্রয়োজন নাই, অঙ্ক তবুও তুমি সমাধান করতে পারবা। তবে তুমি যদি মনে রাখতে পারো বা পারো ওকে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এই যে সি রে দেখো আমি কি ধরে নিছি, চক্রবৃদ্ধি মূলধন বা কম্পাউন্ড প্রিন্সিপাল, চক্রবৃদ্ধি মূলধন। আসলে চক্রবৃদ্ধি মূলধনটা কিভাবে কাজ করে সেটা একটু বলি, তাহলে আজকের পর্ব এখানেই শেষ। দেখো সরল মুনাফা একটু আগে তোমার বুঝাইলাম যে 1500 টাকা রাখছিলা, যদি এক বছরে তোমারে কয় টাকা দিছিল, দেখো সে এক বছরে তোমারে 65 টাকা ইন্টারেস্ট বা লাভ দিছিল না। যদি বলতাম 2 বছরে কত, তাহলে এটার সাথে যোগ হইতো আরো 165 টাকা। মানে সরল মুনাফায় প্রত্যেকবার তোমার 1500 টাকার উপর 11% করে লাভ দিব, মানে 165 টাকা প্রত্যেক বছর, তুমি যে কয় বছর রাখবা। তবে চক্রবৃদ্ধি মুনাফায় এটুকু ভিন্ন, তুমি ধরো 1500 টাকাই রাখলা, তোমারে এক বছর পরে 11% হারে যদি দেয় তাহলে 165 টাকা দিব। কারণ 11%-এ কেন 165 হইলো সেটা আমরা অঙ্কে যে সমাধান করবো তখন দেখাবো, সমস্যা নাই। তুমি খালি মাইনে নাও যে 1500 টাকা 11%-এ 165 টাকা হয়। তাহলে এটা দিল এক বছর পরে, পরের বছর তোমার জানো কয় টাকা দিব, দেখো এই যে বললাম সরল মুনাফায় পরের বছরে তোমারে আরো 165 টাকা বেশি দিত না। তবে চক্রবৃদ্ধি মুনাফায় তোমারে কয় টাকা দিব আমি বলি, 1665 ইন্টু 11 তোমারে দিব এইবার দিব তোমারে দ্বিতীয় বছর, প্রথম বছরে 165, দ্বিতীয় বছরে দিব 183.15। দেখো আগের বছরে থেকে সরি 83 ইংরেজিতে লিখে বলাইছি, 183। দেখো প্রথম বছর দিছিল 165, পরের বছর দিছে কি
183 মানে 183 ধরে নাও, তাহলে তার থেকে বেশি দিল না, তারপরের বছর আরও লাভ বেশি দিব, তারপরের বছর আরও লাভ। কেন আমি বলি, এই যে সরল মুনাফায় প্রত্যেকবার এই 1500 টাকার উপর লাভ পাবো, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফায় আমাদের এই দেখো প্রথমবার পাবো 1500 টাকায়, পরের বার পাবো 1500 আর লাভ যত তার উপর, আর তারপরের বার এই 1500 আর লাভ যত ছিল তার সাথে পরের বছর যে লাভ দিল, তিনটা মিলা যেটা হবো পরের বছরের লাভ তত। তাহলে পরের বছরের লাভ কত হবো এটুকু বলি তোমার, 1500 যোগ 165 যোগ 183 ইন্টু 11%। তাহলে পরের বছর দিব তোমারে 203, মানে আরো কিছু আছে দশমিকের পরে, মানে 203 টাকা তোমার দিব। তাহলে দেখো চক্রবৃদ্ধিতে কি হইতেছে, প্রত্যেক বছর যাইতেছে আর তোমারে লাভের পরিমাণ তোমার কি হইতেছে, বাড়তেছে। তবে সরল মুনাফায় কি হয়েছিল, এক বছর পর 165, পরের বছর 165, তারপরের বছর কি 165 দিত। ঠিক আছে, তার মানে এটা হলো মেন ডিফারেন্স। কারণ এইখানে প্রত্যেকবার লাভ পাবো 1500-র উপর, বছর যতই যাক তোমার 1500-র উপরই লাভ বসতে হবে। তবে চক্রবৃদ্ধিতে ওই যে লাভ প্রথম বছরে আবো তার উপর বৈশা দ্বিতীয় বছরের ডাবো, আবার তৃতীয় বছরের ডা পুরো সবটির উপর লাভ বৈশা কি হবো তৃতীয় বছরের ডাবো, আর চতুর্থ বছরে কি হবো প্রথম 4 বছরের যোগফল তার উপর আমার 11% লাভ বসবো। এইভাবে চক্রবৃদ্ধি আকারে চক্র আকারে বাড়তে থাকবো, জ্যামিতিক আকারে। বোঝা গেছে? আচ্ছা, যদি নাও বোঝো পরবর্তী পর্বে থেকে অঙ্ক সমাধান করব, সেইখানে ক্লিয়ার হবা। আর ওই অঙ্কগুলোর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে প্লেলিস্ট আকারে, প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা ম্যাথ ওইখান থেকে দেখতে পারবা। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। আর এই সূত্রগুলো খাতায় তুলো, মুখস্থ করো। আল্লাহ হাফিজ।